প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখুন। আয়রা তো একদম দিন দুনিয়া ভুলে ওপরের রুম থেকে দৌড় দিয়েছে। অতঃপর আয়রা তার সৌরভ গেস্ট হাউসের বাইরে বের হয়ে পড়ে। সৌরভ নিজের স্কুটি দিয়ে ডেলিভারি করে। স্কুটিটা বাইরে দাঁড় করানো ছিল। সৌরভ এসে সোজা নিজের স্কুটির উপরে বসে পড়ে আর তার পেছনে আয়রাতের বসা মাত্রই সৌরভ স্কুটি নিয়ে দ্রুত চলে যায়। এই তো, যেভাবেই হোক যেমনই হোক আয়রাত তো পালিয়ে গেল আব্রাহামের কাছ থেকে। আয়রাত চলে যাওয়ার আরও 10 মিনিট পর অয়নের ফোনে কথা বলা শেষ হয়। সে হলরুমে আসে, তবে এসেই অবাক হয়, কেননা ওপরের রুম থেকে বিকট চিল্লানোর আওয়াজ আসছে। অয়নের কিছুটা ঘাবলা লাগলো। সে ছুটে ওপরে চলে যায়। গিয়েই অয়নের আক্কেল গরম। টেবিলের ওপর খাবারের মতো খাবার পড়ে আছে। রুমে আয়রাত নেই, আর ওয়াশরুম থেকে চিল্লাপাল্লার শব্দ। অয়ন গিয়ে দেখে দরজা পেছন থেকে বন্ধ ওয়াশরুমের। সে দরজা খুলে দেয়। দরজা খুলতেই লিমা হুড়মুড় করে বাইরে বের হয়ে পড়ে। অয়ন অবাক। হয়েছে কি লিমা? আর আয়াত কোথায়? আরে আমাকে ওয়াশরুমে বন্ধ করে রেখে ম্যাম চলে গেছে। হয়তো ম্যাম ওই ডেলিভারি বয়কে চিনতো, তাদের কথাগুলো শুনেছি আমি। কি পালিয়ে গেছে মানে? আব্রাহাম জানলে খুন করে ফেলবে। আমায়। হায় আল্লাহ! অয়ন আর লিমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আব্রাহামের কথা ভেবে ভেবে। কারণ আব্রাহাম অনেক কড়াভাবে বারণ করে গিয়েছিল যে আয়রাত যেন কোনোভাবেই ভুল করেও বাইরে বের না হয়। কিন্তু আয়রাত এখন শুধু বাইরে না, বরং পালিয়ে গেছে। এখন কি হবে? 3 ঘন্টা পর আব্রাহাম অফিস থেকে গেস্ট হাউসে আসে। এসেই দেখে অয়ন চিন্তা নিয়ে মুখের উপর হাত রেখে দিয়েছে, আর তার পাশেই লিমা দাঁড়িয়ে আছে। আব্রাহাম বুঝতে পারে না কি হয়েছে। সে কপালখানি কুঁচকে অয়নের সামনে যায়। কি রে, কি হয়েছে? এই হাল কেন? আসলে মানে কি? আব্রাহাম খেয়াল করে দেখল যে লিমাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্রাহাম বাঁকা চোখে উপরে আয়রাতের রুমের দিকে তাকালো। খটকা তো লেগেছেই তার। আব্রাহাম আর এই দুইজনকে কিছু জিজ্ঞেস না করে দ্রুত পা ফেলে আয়রাতের রুমে চলে যায়। গিয়েই দেখে আয়রাত নেই। ব্যাস, আর কি লাগে? আব্রাহামের মাথায় আগুন লেগে গেছে, যেন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে এমন। নিজের বাম হাত কোমরে দিয়ে ডান হাতের প্রথম 2 আঙ্গুল দিয়ে নিজের কপালে স্লাইড করতে থাকে। চোখ বন্ধ করে রেখেছে, যেন রাগটা কোনোভাবে দমানোর চেষ্টা। আব্রাহাম বুঝেছে যে আয়রাত পালিয়ে গেছে। আব্রাহাম শান্ত ভঙ্গিতেই নিচে নেমে আসে। হলরুমে এসে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম ভাবতে থাকে যে একা তো আয়রাত পালাতে পারবে না। একটা বাচ্চা পালিয়ে গেছে, আর তোমার 2 আম্মু কোথায় ছিলে? স্যার আসলে ম্যাম আমাকে ওয়াশরুমে আটকে রেখেছে, পিছন থেকে দরজা লাগিয়ে দিল। রোহিত ফোন দিয়েছিল আরশের বাবা ঝামেলা করেছে, তাই কথা বলতে বাইরে গিয়েছিলাম। এসে দেখে এই অবস্থা। আব্রাহাম নিচে তাকিয়ে দেখে ছোট টি টেবিলের ওপর খাবারের বক্স। আব্রাহাম একটু খেয়াল করে দেখে খাবারটা একটা হোটেলের। নাম দি উইনস্টন হোটেল। আব্রাহামের এতক্ষণে মনে পড়ে যে এই হোটেলে তো আয়রাত কাজ করে, আর আজ এই হোটেল থেকে ডেলিভারি এসেছে। 2 জন লোক যেহেতু একই হোটেলে কাজ করে, তাহলে অবশ্যই একে অপরকে চেনে। লিমাকে আয়রাত ওয়াশরুমে লক করে দেয়, আর অয়ন ফোনে কথা বলার জন্য বাইরে যায়। দ্যাটস ইট। আব্রাহামের যা বোঝার সেটা বুঝে ফেলে। এতক্ষণ শান্ত থাকার ভনিতা করলেও আব্রাহাম এখন আর শান্ত থাকতে পারল না। রাগে মাথা চেপে ধরল। রাগ সামলাতে না পেরে নিজের পাশেই থাকা কাচের টেবিলের সর্বোচ্চ শক্তিতে দিল এক লাথি, আর সাথে সাথে টেবিলটা ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে গেল। একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। অয়ন আর লিমা বেশ চমকে উঠে পিছিয়ে যায়, আর আয়রাত সৌরভের সাথে একসময় পৌঁছে যায় হোটেলে। আয়রাত বাড়ি যাওয়ার আগে হোটেলে গিয়েছে। এদিকটা আগে সামলাতে হবে, আর বাড়িতে গেলে যে আয়রাতের কথা শুনতে হবে সেটা আয়রাত জানে। তাই আগে এই দিকটা সামলে উঠে তারপর বাড়ি যাবে। এমনিতেও কথা শুনতে হবে, অমনিতেও কথা তাকে শুনতেই হবে। ঘেমে একাকার হয়ে গেছে সে। সৌরভের স্কুটি থেকে নেমেই ছুটে যায় ভেতরে, আর আব্রাহাম আরও একটু ক্লিয়ার হবার জন্য নিজের মনিটর রুমে গিয়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো দেখতে লাগলো। সৌরভ স্কুটিটা নিয়ে সোজা উইনস্টন হোটেলের সামনে এসে থামে। আয়রাত স্কুটি থেকে দ্রুত নেমে গিয়ে ভিতরে চলে যায়। আর এই যে সৌরভ আছে,
এই আয়রাতকে বেশ পছন্দ করে, কিন্তু বলে ওঠার সাহস তার হয় না। আয়রাত যখন ভেতরে আসে তখন অবনী অর্ডার নিচ্ছিল। হুট করেই আয়রাতকে ছুটে আসতে দেখে অবনী পুরো টাস্কি খেয়ে যায়। অবনী অর্ডার রেখে অবাক হয়ে ছুটে আয়রাতের কাছে যায়। আয়রাত, তুই কোথায় ছিলি? তুই মানে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? জানিস কত চিন্তা করছিল সবাই তোর জন্য। কোথায় চলে গিয়েছিলি তুই? আরে আস্তে আস্তে, আর আমি ঠিক আছি, কিছু হয়নি। কিন্তু গিয়েছিলি কোথায়? নিজেও জানি না। মানে? কিছু না। আচ্ছা বাদ দে ওসব কথা। দিয়া এসেছিল কি? হ্যাঁ, অনেকবার এসেছিল। আর তুই প্রথমে বাড়িতে যাসনি কেন? আচ্ছা। অবনী ফোন করে দিয়াকে আয়রাতের কথা বলে। দিয়ার মনে এবার যেন একটু শান্তি লাগে। কি যে একটা চিন্তা মাথায় নিয়ে ঘুরছিল সে। যাই হোক, দিয়া তার কিছুক্ষণ পর এসে পড়ে। দিয়া হোটেলের ভেতরে এসেই দেখে আয়রাত আর অবনী একটা টেবিলে বসে আছে। দিয়ার এখন যেমন রাগ লাগছে ঠিক তেমনি কান্না পাচ্ছে। দিয়া গিয়ে টেবিলে আয়রাতের সামনে বসে পড়ে। নিজে হাতে থাকা ব্যাগটা ধিরিম করে টেবিলের উপর রেখে বলে ওঠে, এই কি না মানে কি শুরু করছিস তুই? বিয়ে বাড়ি থেকে কোথায় গেছিলি? প্লিজ শান্ত হ, মাথা পুরো হ্যাং হয়ে আছে আমার। কিন্তু গায়েব হয়ে গেছিলি কোথায়? আচ্ছা শোন, তোরা কথা বল, মারামারি কর, যা ইচ্ছে কর। আমি একটু অর্ডারটা দিয়ে আসি আগে। যা। অবনী সেখান থেকে চলে গেলে দিয়া যেন এবার আয়রাতকে আরও বেশি আঁকড়ে ধরে। এইবার বল কোথায় গেছিলি? না বলে তুই ভাবতে পারবি না যে কত চিন্তা করছি। ইকবাল আঙ্কেল, আল্লাহ, আঙ্কেলের তো শরীর প্রায় খারাপই হয়ে যাচ্ছিল জানিস। চিন্তায় চিন্তায় আঙ্কেল আর আমি গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কেস পর্যন্ত ফাইল করে আসছি। কি? হ্যাঁ। তোর এখন কি বলবি যে এই পুরো একদিন কোথায় ছিলি তুই? আব্রাহাম আহমেদ চৌধুরীর গেস্ট হাউসে। হোয়াট? হ্যাঁ। ফাইজলামি করিস? দিয়ে দেখ, এখন আমি একদম মজা করার মুডে নেই। আর তা তুই আমাকে দেখেই বুঝতে পারছিস। মানে কি 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 বলছিস তুই? আব্রাহাম চৌধুরী গেস্ট হাউসে কিভাবে কি? আর সে আপু যাকে ভালোবাসে সে আর কেউ না, আব্রাহাম চৌধুরীর ফ্রেন্ড লাগে। বিয়ে বাড়িতে যখন কারেন্ট চলে যায় তখন তারা আরশি আপুকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু ভুলবশত আমাকে নিয়ে গেছে। তারপরও আরশি আপুকে ভাগিয়ে নিয়ে গিয়ে ওনার ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আর আমাকে আটকে রেখেছিল। জানি না কি জন্য, কি কারণে। আর আজ সৌরভ না থাকলে আমার যে কি হতো। ও ডেলিভারি করতে গিয়েছিল, ভাগ্য ভালো যে দেখা হয়ে যায় ওর সাথে আমার। তারপর পালিয়ে এসে পড়ি। আয়রাতের এই সব কথা শুনে দিয়ার যেন এখানেই মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম। সব মাথার ওপর দিয়ে গেছে তার। মানে কি বলবো আমি কথা খুঁজে পাচ্ছি না এখন। আমি বাড়িতে কিভাবে যাব সেই চিন্তায় মরে যাচ্ছি। শোন, তুই তো আর এসব ইচ্ছে করে করিসনি, তাই না? নিশ্চিন্তে বাড়ি যা, যা কিছু হলেও আমি আছি তো। আচ্ছা শোন, চাচু তো আজ হোটেলে আসেনি। তুই বাড়ি গিয়ে চাচুকে বলে দিস যে কাল থেকে আমি হোটেলে আসছি, ওকে? আর আমি এখন বাড়ি গেলাম। এই কথা বলেই আয়রাত হোটেল থেকে বের হয়ে আসে, আর দিয়াও সোজা তার বাড়ি চলে যায়। এদিকে আব্রাহাম বসে বসে তার মনিটর রুমে সব সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করছে। হলরুমের ক্যামেরাতে সব ধরা পড়েছে। সেখানে আয়রাতের সাথে একটা ছেলেকে দেখা গেছে। অবশ্যই সেটা ওই ডেলিভারি বয়টা। তবে ফুটেজে আয়রাতকে দেখে আব্রাহাম হাসবে না কাঁদবে সেটাই ভুলে গেছে। কেননা ফুটেজে শুধু দেখা যাচ্ছে যে আয়রাত দৌড়াচ্ছে। সে শুধু তুমুল বেগে দৌড়ে হলরুম থেকে বের হয়ে গেল। আব্রাহাম মনিটর রুম থেকে উঠে এসে হলরুমে চলে যায়। গিয়ে দেখে অয়ন আর লিমা এখনও ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে দেখে লিমা মাথা নিচু করে চলে গেল ওই যে কাচের টেবিলটা ভেঙেছিল সেটা পরিষ্কার করতে। আব্রাহাম ভাই, রাগ করিস না। আসলে আগে যদি জানতাম যে এমন কিছু একটা হবে তাহলে আমি বাইরে যেতাম না। হেই রুট, টেক এ চিলপিল। এত ঘাবড়াচ্ছিস কেন? আইডার একবার পালিয়ে গেছে, আমি তাকে আরও 10 বার তুলে আনতে পারি, কিন্তু এখন আনবো না। যে ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে সেই কিনা এখন একটা মেয়েকে নিজের কাছে রাখতে চাইছে। আচ্ছা ব্যাপার কি? কিছু না। আর হ্যাঁ, তুই কি এখানে থাকবি?
আরে না। তাহলে একদম সব কিছু লক করে বেরিয়ে পড়িস, আর নিউ টেবিল অ্যান্ড ফ্লাওয়ার্স দিয়ে যাবি। আব্রাহাম এই বলেই বাইরে চলে আসতে নেয়, তখনই আবার অয়ন বলে ওঠে, আব্রাহিম, মনে হয় না একটু একটু পাল্টাছিস তুই, মানে কিছু একটা চেঞ্জ হচ্ছে। অয়নের কথায় আব্রাহাম তার পেছনে ঘুরে তাকায়। অয়ন মাত্রই কি বলল তা একবার নিজেই চিন্তা করে ক্ষীণ হেসে বের হয়ে পড়ে। বাইরে এসে নিচের গাড়িতে উঠে পড়ে। গাড়ি চালাচ্ছে আর আয়রাতের কথাই ভাবছে। আয়রাতকে সামনে পেলে কি করবে তাই ভাবছে। শাস্তি তো অবশ্যই দিবে। আব্রাহামের মতে আয়রাত শাস্তির প্রাপ্য, তবে শাস্তিটা হবে একটু ভিন্ন রকমের। আয়রাতের বাড়ির অ্যাড্রেস আব্রাহাম বেশ ভালো করেই জানে, কিন্তু এখন যাবে না। এখন যদি সে আয়রাতের সামনে পড়ে তাহলে আয়রাত সেখানেই অজ্ঞান না হয়ে গেলেই হয়েছে। আব্রাহাম এটা ভাবতেই হেসে ওঠে। আব্রাহামের সামনে এখন শুধু আয়রাতের সেই দৌড়ে পালিয়ে যাবার দৃশ্যটাই ভেসে উঠছে। আব্রাহাম জোরেই হেসে দেয়। যেভাবে পালিয়েছে, আব্রাহাম ড্রাইভ করতে করতেই একটা হাইওয়ের ওপরে এসে থেমে যায়। গাড়ির সামনের এক বাটনে চাপ দিতেই গাড়ির ওপরের ছাদটা আপনা আপনি খুলে যায়। এখন গাড়ির ওপরে ফাঁকা। এখন আশেপাশে মানুষজনও তেমন নেই। এতে অবশ্য ভালোই হয়েছে। নিয়ত অবস্থাটা এমন যে শান্তিতে বাইরে বের হওয়া যায় না। বের হলেই সবাই চাপটে ধরে। আর কার ভালো লাগে যে নিজের পাশে রাত দিন 24 ঘন্টা গার্ডস নিয়ে ঘুরতে? আব্রাহাম গাড়ি থেকে নেমে গাড়ির ডিকির উপর উঠে বসে পড়ে। এখন কিছুটা বিকেল বেলার মতো, সূর্য হয়তো খানিক পরেই অস্ত যাবে। আব্রাহাম গাড়ির ওপরে বসে এক নয়নে সেই দূর পানে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। আয়রাতের মুখটা কেন যে তার চোখের সামনে থেকে সরতেই চায় না সে জানে না। সেই প্রথম দিনের কথাগুলো ভাবছে, সেই বারের কথাগুলো। আসলে আব্রাহাম বেশ রেগেছিল সেই দিন। মূলত দুটো জ্যান্ত মানুষকে মেরে রেখেই এসেছিল। তবুও রাগ কমার নাম নেই, যার ফলে তার সঙ্গী হয়েছিল অ্যালকোহল। বাড়ির সব মেয়েরাই ওয়েস্টার্ন গেট আপে এসেছিল, আর অবশ্যই সবাই সুবিধেবাদী ছিল। অনেকে ভাবে যে শর্ট কাপড় পরলেই বা অতিমাত্রায় মডার্ন দেখালেই ছেলেরা তাদের পাল্লায় পড়ে যাবে, কিন্তু না, আসলে এটা ভুল। এমন অনেকেই আছে যারা সুন্দর সভ্য কাউকে খোঁজে। আব্রাহাম একরাশ রাগ নিয়ে বসেছিল, কিন্তু হুট করেই একটা মেয়ে আসে সেখানে, আয়রাত। আব্রাহামের কেন জানি চোখ তাতেই আটকে গিয়েছিল। বাকি সবার থেকে আলাদা ছিল। না কোনো ওয়েস্টার্ন, না কোনো বেডসাইড। আর মূলত খেপানোর জন্যই আব্রাহাম সেই দিন আয়রাতকে ওই কথাগুলোটা বলেছিল। তাতে আয়রাত যেমন রিয়াক্ট করেছে, আব্রাহাম এগুলো ভেবেই আবার হেসে ওঠে। আব্রাহাম আয়রাতের সব কিছুরই খবর নিয়েছে। যখন শোনে যে আয়রাত একটা 5 স্টার হোটেলে কাজ করে, তখন একটু খটকা লাগে যে যেই মেয়ে 5 স্টার হোটেলে কাজ করে সে বাড়ি গিয়ে এমন করবে। কিন্তু সব 5 স্টার হোটেলে যে একদম বাড়ির মতো কালচারের থাকবে তা কিন্তু না। আব্রাহাম গাড়ির ডিকির ওপর থেকে নেমে পড়ে। বেশ গরম লাগছে এখন। সে তার উপরের কোটটা খুলে গাড়ির ব্যাক সাইডে রেখে দেয়। শার্টের হাতাগুলো ফোল্ড করে নেয়। প্যান্টের পকেটে হাত দিয়ে দূর দিশাতে তাকিয়ে থাকে। মন মাতানো বাতাস বইছে। আব্রাহামের চোখগুলোতে সূর্যের আলো পড়ে যেন চিকচিক করছে। আয়রাত গিয়ে তার বাড়িতে পৌঁছয়। সাহস যেন আর ধরছে না। তবুও কোনো রকমে বাড়ির সামনে গিয়ে দরজাতে কড়া নাড়তেই দরজা খুলে দেয় আয়রাতের চাচি। আয়রাত কিছু না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আয়রাতের চাচি কিছু বলতে যাবে, তার আগেই ইকবাল সাহেব ছুটে আসে। এসেই আয়রাতকে জড়িয়ে ধরে, আয়রাতকে ভেতরে নিয়ে আসে। এসেছিস মা? তুই কোথায় গিয়েছিলি বল? কত চিন্তা করেছি জানিস? চাচু, আসলে তুই ছিলি কোথায়? আহা, কলি থামবে? আমি কি করে বলবো চাচুকে এখন যে আব্রাহাম চৌধুরীর কাছে ছিলাম আমি, আর উনি অনেক বড় একজন লোক। বললেই কি সবাই বিশ্বাস করবে আমায়? কি বলবো এখন? আয়রাত মা, বল। আসলে 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 চাচু, মানে আমি না জানি না কোথায় নিয়ে গিয়েছিল আমায়। বিয়ে বাড়িতে ছিলাম, আর তখনই কেউ আমার মুখ চেপে নিয়ে যায়। আমি একটা রুমে ছিলাম। আজ উঠেই দেখি আমি ওখানে। আমি যেখানে ছিলাম সেখানে কাউকে খুঁজে পাইনি, তাই সেখান থেকে পালিয়ে এসে পড়ি।
আল্লাহ, মা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ চাচু, চিন্তা করো না, আমি ঠিক আছি। মানে কি বলছো এইসব? কলি, অনেক হয়েছে, মুখ সামলে কথা বলো। আর শুনে রাখো, আমার মেয়ে যদি এখানে থাকতে না পারে তাহলে এই বাড়িতে আমি নিজেও থাকবো না। হ্যাঁ, ছেড়ে দেব। কম কথা শোনাওনি তুমি। এটা যতটা তোমার বাড়ি, আয়রাতেরও ততটাই বাড়ি। এটা ভুলে যেও না যে তুমি এখন যে বাড়িতে থাকছো সেটা আমার বড় ভাই আয়রাতের। আয়রাতকে তুমি যে কথাগুলো বলো তার এক আনাও আমি বলিনি ইলা। আর তাই এখন এটাই ভালো হবে যে তুমি নিজের মুখটা বন্ধ রাখো। আয়রাত মা, তুই রুমে যা হয়েছে হয়েছে। আমি দিয়াকে বলে পুলিশ কেস তুলে নেব। তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি খাবার পাঠিয়ে দেব, তুই যা। আয়রাত মাথা নিচু করে সোজা তার রুমে চলে যায়। কলি এখনো আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত চলে গেলে ইকবাল সাহেব চোখ গরম করে কলির দিকে তাকায়। কলি কিছু না বলে রান্নাঘরে চলে যায়। আয়রাত রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। খুব কষ্ট পেয়েছে সে তার চাচির কথায়, যদিও অভ্যস্ত এগুলোর কথায়, কিন্তু খারাপ তো লাগে। ফ্লোরে বসে 2 হাঁটু ভাঁজ করে বসে কাঁদতে লাগলো। আয়রাতের মনে এখন রাগ লাগছে অনেক ওই আব্রাহামের উপর। শালা খাবিসের বাচ্চা খাবিস, তোরে একবার পাইয়ানি এমন এক চটকান মারুম না, সব তোর জন্য। শালা বদমাইশ একটা পলোয়ান। তার মাঝখানে আরও পুরো একদিন চলে গেছে। আয়রাত ভার্সিটিতে গিয়ে আবার হোটেলে কাজ করছে। বাড়িতে নিজের চাচিকে একরকম ইগনোর করে চলে সে। যখন থেকে কাজে এসেছে তখন থেকে হোটেলের সব মেয়ে বা ছেলে একের পর এক আয়রাতের কান মাথা সব খেয়ে যাচ্ছে। কোথায় ছিলি, খবর নেই কেন, এই নাকি তুই গায়েব হয়ে গিয়েছিলি, কোথায় চলে গিয়েছিলি, আরও না জানি কত কি জিজ্ঞেস করছিল। আয়রাত শুধু অ্যাভয়েড করছে সব, নিজের কাজ মনোযোগ দিয়ে করছে। কাজ করতে করতে একসময় টাইম শেষ হয়ে যায়। কাজ শেষ আজ অনেক তাড়াতাড়ি, তবে আয়রাত বেশ সময় যাবৎ আজ সৌরভকে দেখছে না। ইনফ্যাক্ট আজ সকাল থেকেই আয়রাত সৌরভকে দেখেনি। হোটেলের ড্রেস পরেছিল আয়রাত, অর্থাৎ নিজের জামার ওপর দিয়ে শুধু একটা অ্যাপ্রন পরেছিল। ড্রেসের পেছনের ফিতা খুলতে খুলতে আয়রাত অবনীর কাছে আসে। কি কাজ শেষ হলো? এখন তো বিকেল, মানে দেখ বাইরে যে রোদ, উফ। তো প্ল্যান কি, বাইরে যাবি না বাড়িতে? না রে, বাড়ি যাব, পরে আবার দেরি হলে বাড়ি মাথায় তুলে নেবে আমার গুণধর চাচি। কি বলবে তখন? বলবে যে আয়রাত কাজ নেই, বাড়ির কাজ কর, এটা কর ওটা কর, সারা দিন বাইরে তো থাকিস, ঘরের তো কিছু কর। সারা দিন তো বাইরেই থাকিস, ঘরের তো কাজ কিছু কর, রান্নাঘরে এসে আমায় হেল্প কর, এই মেয়ে। এই কথা বলেই অবনী আর আয়রাত হেসে দেয়। প্রচুর হাসি পাচ্ছে তাদের। তবে তাদের এই হাসিতে এক বালতি পানি ফেলে দিয়ে সেই একটা কুল অ্যাটিটিউড নিয়ে হোটেলের ভিতর প্রবেশ করে আব্রাহাম। আয়রাত আর অবনী সেদিকে তাকায়। অবনী তো দেখে হাই হাই করছে খুশিতে, যেন এখানেই নাচানাচি শুরু করে দিবে। আর আয়রাত ওর তো বুকের ভেতরে কু ডাকছে। ঝটকা খেয়েছে সে, এই এখানে কি করছে। আব্রাহামের দিকে তাকিয়ে থাকতে থাকতে আয়রাতের চোখগুলো বড় আকার ধারণ করে। আব্রাহাম কোনো দিকে না তাকিয়ে সোজা আয়রাত আর অবনীর কাছে যায়। হাই গার্লস, হোয়াটসঅ্যাপ? আব্রাহাম স্যার, আপনি এখানে? হাই, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তো বিশ্বাস করে নাও, বা নিজের গায়ে একটা চিমটে কেটে নাও। আমি যাই অবনী। আয়রাত তো এক প্রকার ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল আব্রাহামকে দেখে। সে বাঁচার জন্য ঘুরে দ্রুত চলে আসতে নিলেই আব্রাহাম খপ করে আয়রাতের হাত ধরে ফেলে। আয়রাতের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলে ওঠে, মিস আয়রাত, আপনি আমার সাথে যাবেন এখন। জাস্ট কাম উইথ মি বেবি। আব্রাহাম অবনীর দিকে তাকিয়ে মিষ্টি করে বাই বলে আয়রাতের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আর অবনী বোকার মতো এই দুইজনের দিকে তাকিয়ে আছে। আয়রাত নিজের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আব্রাহাম যে শক্তভাবে হাত ধরেছে তাতে হাত ভেঙেই যাবে মনে হচ্ছে। আব্রাহাম কোনো কথা না বলে আয়রাতকে নিজের গাড়িতে তুলে দরজা লাগিয়ে দেয়। তারপর অপর পাশ দিয়ে গিয়ে সেও নিজের গাড়িতে এসে বসে পড়ে। কোথায় যাচ্ছে এখন সে আয়রাতকে নিয়ে জানে না।
আয়রাত অনেক চিল্লাচ্ছে, বারবার বলছে যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিন্তু আব্রাহাম আয়রাতের এই বকবকানি থেকে বাঁচার জন্য গাড়িতে ফুল ভলিউমে গান ছেড়ে দেয়। আয়রাত যেন এবার বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গেছে। আয়রাত আরও জোরে চিল্লালে আব্রাহাম মিউজিকের ভলিউম আরও জোরে দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। দ্রুত যাচ্ছে যেন বাতাসের গতিতে। আয়রাত বুঝল যে আব্রাহামকে বলেও লাভ নেই, চুপ করে বসে পড়ে। প্রায় 20 মিনিট পর আব্রাহাম গাড়ির ব্রেক কষে। আয়রাত অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আরামসে সিটি বাজাতে বাজাতে গাড়ি থেকে নেমে পড়ে। আয়রাতও দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়ে। আব্রাহাম কিছু না বলেই গাড়ির ডিকি থেকে এই হকি স্টিক বের করে। আয়রাত বেশ অবাক হয়ে এগুলো দেখছে। আব্রাহাম হকি স্টিক কেন বের করলো, তাও আবার গাড়ির ডিকি থেকে? আর এখন হকি স্টিক দিয়ে কি করবে? আব্রাহাম তার এক হাতে হকি স্টিক নিয়ে আর এক হাতে আয়রাতের হাত ধরে নিয়ে যায়। আয়রাত বুঝতে পারছে না যে আব্রাহাম আবার কোথায় যাচ্ছে তাকে নিয়ে। যেতে যেতেই আব্রাহাম আয়রাতকে নিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পড়ে। আসলে এটা একটা খোলা মাঠ, তবে নিচের সামনে তাকাতেই আয়রাতের চোখগুলো যেন কপালে উঠে গেল। আয়রাত বুঝতে পারছে না যে এখানে কি করে এলো। আয়রাত ফট করে মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। সে ভাবলেশীনভাবে এক হাত প্যান্টের পকেটে দিয়ে আর এক হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। আয়রাত আবার সামনে তাকায়, বেশ ঘাবড়ে গেছে সে। আয়রাত ভেবে পাচ্ছে না যে এখানে কি করে এলো। এখন এই আব্রাহাম সাইকো আবার কি না কি করে বসে।